Hi friends, welcome to my channel Study with Ishani. আবগারি কনস্টেবল মেন্স এক্সামের আজ 29 নম্বর ইংলিশ ক্লাস। আজকে আমি তোমাদের জন্য একটা প্র্যাকটিস সেট এনেছি। আজকের সেটে তোমাদের জন্য 30টা এমসিকিউ আছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আরেকটা কথা বলে দেবো, যারা আগের ক্লাসগুলো এখনও পর্যন্ত দেখে ওঠোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিও। আর একটা কথা বলবো যে আমার চ্যানেলে কিছু ইংলিশ ক্লাস আমি দিয়েছি, তার ক্যাপশনে হয়তো আবগারি কনস্টেবল বলে লেখা নেই, কিন্তু ওই ইংলিশ ক্লাসগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার প্লেলিস্ট লিঙ্কও দেওয়া আছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নেবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের প্রশ্নগুলো দেখে নিই। ওকে, প্রথমে আছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম জানতে চেয়েছে। অ্যাফিনিটি, অ্যাফিনিটি শব্দের অ্যান্টোনিম জানতে চেয়েছে। চারটে অপশন দেখো, অ্যাট্রাকশন, এমপ্যাথি, প্রেফারেন্স, অ্যাভারশন। অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ, এমপ্যাথি মানে হচ্ছে সহানুভূতি, প্রেফারেন্স মানে হচ্ছে পক্ষপাত, আর অ্যাভারশন মানে হচ্ছে বিরাগ, ডিসলাইক, অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি, ডিসলাইক। তাহলে এবার আমরা জানবো অ্যাফিনিটি শব্দের অর্থ কী। অ্যাফিনিটি শব্দের অর্থ হচ্ছে অ্যাট্রাকশন, প্রোপেনসিটি, প্রোক্লিভিটি, লাইকিং মানে সম্বন্ধ। ঠিক আছে, আমি কয়েকটা লিখে দিচ্ছি। অ্যাফিনিটি শব্দের কয়েকটা সিনোনিম লিখে দিচ্ছি আমি। প্রপেনসিটি, PROPENSITY, তোমাদের সম্ভব হলে তোমরা লিখে নিও। ঠিক আছে, আর হচ্ছে প্রক্লিভিটি, এগুলো হচ্ছে অ্যাফিনিটি শব্দের। আচ্ছা, অ্যাফিনিটি শব্দের সিনোনিম প্রক্লিভিটি, PROCLIVITY। আচ্ছা, তাহলে অ্যাফিনিটি শব্দের অ্যান্টোনিম বার করতে বলছে, আর প্রক্লিভিটি আর প্রপেনসিটি হচ্ছে সিনোনিম। অ্যাফিনিটি শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে হচ্ছে অ্যাভারশন। অ্যাভারশন মানে হচ্ছে বিরাগ, ডিসলাইক, অ্যান্টিপ্যাথি। আর অ্যাফিনিটি শব্দের মানে হচ্ছে সম্বন্ধ, লাইকিং, অ্যাট্রাকশন। ঠিক আছে, তাহলে অ্যাফিনিটি শব্দের অ্যান্টোনিম হয়ে যাবে অপশন ডি, অ্যাভারশন। পরের প্রশ্ন আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। সিলেক্ট দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। দেখো বলেছে কারেক্ট প্যাসিভ ফর্মটা সিলেক্ট করতে, তার মানে ধরে নাও যে এটা অ্যাক্টিভে আছে। ঠিক আছে, আর এগুলো প্যাসিভে আছে। তাহলে প্রথমে একটা কথা বলবো, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে কিন্তু টেন্সের কোনো চেঞ্জ হয় না। সেন্টেন্সটা দেখে নিই আমরা। হি ইজ ক্লিকিং গুড পিকচার্স উইথ হিজ নিউ ক্যামেরা। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পিসি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চারটে অপশন দেখো, এ গুড পিকচার্স আর বিং ক্লিকড উইথ হিজ নিউ ক্যামেরা। আচ্ছা, ডি অপশনটা দেখো, দেখো ওয়ার ক্লিকড রয়েছে, এখানে টেন্সের চেঞ্জ রয়েছে। তারপরে দেখো হ্যাভ বিন ক্লিকড রয়েছে সি অপশানে, হ্যাভ বিন ক্লিকড হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট টেন্স হয়ে গেছে, কিন্তু আমাদের প্রথমে সেন্টেন্স বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে যদি সেন্টেন্সে আইএনজি থাকে তার সাথে বিং আনতে হবে। তাহলে গুড পিকচার্স আর বিং ক্লিকড উইথ হিজ নিউ ক্যামেরা। হি ইজ ক্লিকিং গুড পিকচার্স উইথ হিজ নিউ ক্যামেরা, এটা প্যাসিভ ফর্ম হবে। গুড পিকচার্স আর বিং ক্লিক, যেহেতু এখানে ক্লিকিং আছে আইএনজি, সেহেতু বিং ক্লিকড উইথ হিজ নিউ ক্যামেরা, অপশন এ। টেন্সের চেঞ্জ হলে হবে না, এখানে টেন্সের চেঞ্জ হয়েছে, ওয়ার ক্লিকড, হ্যাভ বিন ক্লিকড, এখানেও টেন্সের চেঞ্জ হয়েছে, এটা পারফেক্ট টেন্স হয়েছে। সো এ ইজ দ্য অ্যান্সার। ওকে, 3 নম্বর। ইন দ্য সেন্টেন্স আইডেন্টিফাই দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর। আচ্ছা, কোথায় গ্রামাটিক্যাল এরর আছে? নো সুনার ডিড হি সি দ্য টাইগার হোয়েন হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। আমাদের দেখতে হবে কোথায় এরর আছে। অ্যাজ আর অ্যাজের মাঝখানে দেখো ফার্স্ট পজিটিভ ডিগ্রি ঠিক আছে। নো সুনার ডিড হি, নো সুনারের পর ইনভার্সন হয়, দেখো এখানে ঠিক ইনভার্সন হয়েছে, তাহলে এত পর্যন্ত ঠিক আছে। তাহলে ভুল কোথায় আছে? নো সুনারের ক্ষেত্রে কখনো হোয়েন হয় না, সেখানে হয় কি দেন।
নো সুনার ডিড হি সি দ্য টাইগার দেন হি র্যান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। তাহলে ভুল কোথায়? অপশন সিতে ভুল, হোয়েন হবে না, দেন হবে। ঠিক আছে, অপশন সি। 4 নম্বর প্রশ্ন দেখব। 4 নম্বরে বলছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম কার? অ্যাকসেপ্টের অ্যান্টোনিম আমাদের বার করতে হবে। 4টে অপশন দিয়েছে, অ্যাকোয়ার, অ্যাকোয়ার, রিজেক্ট, অবটেন আর রিলিজ। তো অ্যাকোয়ার হচ্ছে অর্জন, রিজেক্ট হচ্ছে, রিজেক্ট আমরা জানি, রিজেক্ট মানে বর্জন করা, ত্যাগ করা। অবটেন মানে হচ্ছে প্রাপ্ত করা, রিলিজ হচ্ছে মুক্তি, আর অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা। আমরা এটা সবাই জানি, খুব সহজেই পারবো। অ্যাকসেপ্টের অ্যান্টোনিম হয়ে যাবে হচ্ছে রিজেক্ট, অপশন বি। 5 নম্বর দেখে নেব। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোনটা সঠিকভাবে লেখা আছে সেটা সিলেক্ট করতে বলছে। দেখো এখানে কনসেনসিয়াস বানানটা দেখো, সঠিকটা হয়ে যাবে হচ্ছে অপশন ডি, CONSCIENTIOUS। কনসেনসিয়াস মানে হচ্ছে সিদ্ধান্তবাদী, মানে হচ্ছে এথিক্যাল, মানেটা আমি বলে দিচ্ছি, এথিক্যাল। আর কি? পার্টিকুলার। ওকে, 6 নম্বর প্রশ্ন। সিনোনিম, পেনসিভ। পেনসিভের সিনোনিম কী হবে? দেখো 4টে অপশন, রিফ্লেকটিভ, স্পাইটফুল, ট্র্যাজিক আর স্পন্টেনিয়াস। রিফ্লেকটিভ মানে হচ্ছে চিন্তাশীল, মানে মেডিটেটিভ, পেনসিভ, কজিটেটিভ। ঠিক আছে, একটা লিখে দিই, মেডিটেটিভ। পেনসিভ, কজিটেটিভ। ঠিক আছে, এগুলো হচ্ছে রিফ্লেকটিভের সিনোনিম। স্পাইটফুল মানে হচ্ছে ডেঞ্জারাস, ভেনম মানে গরল, বিদ্বেষ, ভাইরুল্যান্ট। ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখজনক, আনফর্চুনেট, সরোফুল, লেমেন্টেবল। স্পন্টেনিয়াস মানে হচ্ছে স্বতঃস্ফূর্ত, ন্যাচারাল, ফ্যাসাইল, ইজি। এগুলো আমি মানেগুলো লিখে দিলাম। এবার আমরা দেখব পেনসিভ মানে কি। পেনসিভ মানে হচ্ছে বিষণ্ণ, থটফুল, মেডিটেটিভ। তাহলে এখানে আমরা মেডিটেটিভ পেয়েছি, এটাও হচ্ছে থটফুল, মেডিটেটিভ। আমার লেখার জায়গা নেই। তো পেনসিভের আর কতগুলো অর্থ হচ্ছে থটফুল, মেডিটেটিভ, বিষণ্ণ। তাহলে রিফ্লেকটিভের ক্ষেত্রে আমরা মেডিটেটিভ পেলাম, তাহলে সিনোনিম হয়ে যাবে পেনসিভের সিনোনিম অপশন এ, রিফ্লেকটিভ। পরের প্রশ্ন আমরা দেখে নেব, 7 নম্বর প্রশ্ন। সিনোনিম, ভিনডিক্ট। ভিনডিক্ট শব্দের সিনোনিম বার করতে হবে। 4টে অপশন, ফোর্সফুল, ওয়াচফুল, হেল্পফুল আর রিভেঞ্জফুল। ফোর্সফুল মানে হচ্ছে জবরদস্ত, কোজেন্ট, COGENT। ঠিক আছে, লাউড। ওয়াচফুল হচ্ছে ভিজিল্যান্ট, মানে তৎপর। হেল্পফুল হচ্ছে, হেল্পফুল তো আমরা সবাই জানি। আর রিভেঞ্জফুল হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। আমরা দেখবো এবার ভিনডিক্টিভের মানে কি। ভিনডিক্টিভ মানে হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। তাহলে ভিনডিক্টিভের সিনোনিম হয়ে যাবে অপশন ডি, রিভেঞ্জফুল। রিভেঞ্জফুল মানেও হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। আর যদি বলতো যে ভিনডিক্টিভের অ্যান্টোনিম কি, অ্যান্টোনিম হয়ে যেতে হচ্ছে চ্যারিটেবল, ফরগিভিং। ঠিক আছে, 8 নম্বর দেখে নেব। Fill in the blanks with appropriate option. People of the older generation dash over the good old school days. মানে পিপল অফ দ্য ওল্ডার জেনারেশন, বয়স্ক ব্যক্তিরা কী করে? ওভার দ্য গুড ওল্ড স্কুল ডেজ, অতীতের স্কুল ডেজ সম্পর্কে কী করে? 4টে অপশান দেখো, রিমাইন্ড, রিট্রিবিউশন, রেমিনিস আর হচ্ছে রিমেম্বার। রিমাইন্ড মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া। রিট্রিবিউশন মানে হচ্ছে রিভেঞ্জ, পানিশমেন্ট। রেমিনিস মানে হচ্ছে স্মৃতিচারণ, রিমেম্বার, রিকালেক্ট। ঠিক আছে, আর রিমেম্বার মানে তো আমরা জানি।
আর রিমেম্বার সাথে কিন্তু কোনো প্রিপোজিশন নেয় না, সুতরাং রিমেম্বার থেকে হবেই না, কারণ এখানে ওভার আছে, রিমেম্বার তো হবেই না, ঠিক আছে। আর দেখো এখানে রিমাইন্ড, তোমাদের মনে হতে পারে যে রিমাইন্ড হতে পারে, কিন্তু রিমাইন্ড কখনো ওভার এই প্রিপোজিশনকে নেয় না, রিমাইন্ডের সঙ্গে সবসময় অফ বসে, সেহেতু এই অপশনটাও চলে গেল। তাহলে এখানে সঠিকটা কী হবে? অপশন সি, রেমিনিস। অপশন সি, পিপল অফ দ্য ওল্ডার জেনারেশন রেমিনিস ওভার দ্য গুড ওল্ড স্কুল ডেজ, মানে স্কুল ডে, প্রাপ্তবয়স্ক লোকেরা স্কুল ডেজগুলো কী করে? স্মৃতিচারণ করে, রিমেম্বার করে, ঠিক আছে। অপশন সি। পরের প্রশ্ন আমরা দেখব 9 নম্বর। ইডিয়ম, হোয়েন হিজ এনভায়াস কম্পিটিটর এক্সটেন্ডেড এ হ্যান্ড অফ ফ্রেন্ডশিপ হি স্মেলড এ র্যাট। তাহলে এই যে স্মেলড এ র্যাট, এটা আন্ডারলাইন, ঠিক আছে। ইডিয়ম বার করতে হবে, এই ইডিয়মটার মানে বার করতে হবে। আচ্ছা, এনভায়াস মানে হচ্ছে কি? জেলাস, মানে যে হিংসা করে, ঈর্ষা করে। হোয়েন হিজ এনভায়াস কম্পিটিটর এক্সটেন্ডেড এ হ্যান্ড অফ ফ্রেন্ডশিপ, যখন তার মানে হিংসা করে এরকম বন্ধু ফ্রেন্ডশিপের জন্য হাত বাড়িয়ে দিল, হি স্মেলড এ র্যাট। স্মেলড এ র্যাটের ইডিয়মটা মানে কি? মানে কি জানো তো? স্মেলড এ র্যাট মানে হচ্ছে কি? সামথিং ফিশি, মানে ডাল মে কুচ কালা হ্যায়। যে হিংসা করে সে ফ্রেন্ডশিপের হাত বাড়িয়ে দিচ্ছে, নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যায়, এরকম একটা ব্যাপার। তাহলে প্রথমে অপশন দেখো, ডিটেক্টেড সামথিং রং, বিকেম কমপ্লেজেন্ট, ফেল্ট ভেরি প্লিজড, আর বিহেভড অ্যারোগেন্টলি। তাহলে বিকেম কমপ্লেজেন্ট মানে হচ্ছে সুশীল, বিনয়ী এরকম। ফেল্ট ভেরি প্লিজড মানে খুব খুশি মনে হয়েছে। বিহেভড অ্যারোগেন্টলি, অ্যারোগেন্ট মানে তো অহংকার। তাহলে কী হবে? ডিটেক্টেড সামথিং রং, মানে কিছু ভুল আছে, কিছু ভুল ধরা পড়ছে বিষয়টায়। অপশন এ, ঠিক আছে। স্মেলটের অ্যাট মানে ডিটেক্টেড সামথিং রং, মানে কিছু গর্বত্ব আছে, নয়তো এনভায়াস কম্পিটিটর কেন ফ্রেন্ডশিপ জন্য হাত বাড়িয়ে দেবে, তাই তো। ডিটেক্টেড সামথিং রং, অপশন এ। 10 নম্বর। ইডিয়ম, কামিং ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি শি ফাউন্ড হারসেলফ এ স্কোয়ার পেগ ইন রাউন্ড হোল হোয়েন শি ম্যারিড এ পুয়ার ফ্যামিলি অ্যান্ড মুভ টু এ স্মল ভিলেজ। তাই এখানে কোন ইডিয়মটা কোনটা? স্কোয়ার পেগ ইন রাউন্ড হোল, এই হচ্ছে আন্ডারলাইন। এর অর্থটা কি? এই ইডিয়মটার অর্থ কি? কামিং ফ্রম অ্যান অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে রিচ, ধনী পরিবার। একজন ধনী পরিবার থেকে এসেছে। শি ফাউন্ড হারসেলফ, ধনী পরিবার থেকে কোথায় এসেছে? হোয়েন শি ম্যারিড এ পুয়ার ফ্যামিলি, ধনী পরিবার থেকে পুয়ার ফ্যামিলিতে বিয়ে করেছে, এবং মুভ টু এ স্মল ভিলেজ, এবং একটা ছোট্ট গ্রামে এসেছে। তখন তার সিচুয়েশনটা কি, তার ফিলিংসটা কি? হ্যাঁ, স্কোয়ার পেগ ইন রাউন্ড হোল, এই ইডিয়মটার মানে জানতে চেয়েছে। ইন এ ফেভারেবল সিচুয়েশন, তখন কি তার ফেভারেবল সিচুয়েশন হয়? সে একটা ধনী পরিবার থেকে গরিব পরিবারে এসেছে, তারপর ছোট গ্রামে এসেছে, নিশ্চয়ই ফেভারেবল সিচুয়েশন হবে না, সুতরাং এই অপশনটা কাটা হয়ে গেল। ইন এ ফিনান্সিয়াল ক্রাইসিস, এটা হতে পারে। আনহ্যাপি অ্যান্ড রিগ্রেটফুল, এটাও হতে পারে। এ মিসফিট ইন দ্য এনভায়রনমেন্ট, এটাও হতে পারে। তিনটেই হতে পারে। তাই এখানে সঠিক একদম অ্যাপ্রোপ্রিয়েট অপশন হচ্ছে এ মিসফিট ইন দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের সঙ্গে ঠিক ফিট হয়নি। মানে ওই একটা কথা আছে না, ফিশ আউট অফ ওয়াটার, ফিশ জলে উপরে আসলে যা অবস্থা হয় সেরকম, আনকমফর্টেবল। তাহলে স্কোয়ার পেগ ইন রাউন্ড হোল মানে হচ্ছে এ মিসফিট ইন দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের সাথে ঠিক ফিট হয়নি, হয়েছে। অসম্ভব, অপশন ডি। এরপর আমরা দেখব 11 নম্বর প্রশ্ন। Fill in the blank with appropriate option. Technology can be dash and people seem to be more attached to screen than এভার বিফোর, মানে টেকনোলজি এমন জায়গায় চলে গেছে, পিপল তার স্ক্রিনের মধ্যে অ্যাটাচ হয়ে গেছে, মানে টেকনোলজির মধ্যেই ভীষণভাবে আবিষ্ট হয়ে গেছে। টেকনোলজি এমন প্রযুক্তিটা এমন উন্নত পর্যায়ে চলে গেছে। তাহলে 4টে অপশন দেখো, ইনফ্যাচুয়েটেড, ইনকরিজিবল, কন্টেজিয়াস আর অ্যাডিকটিভ। ইনফ্যাচুয়েটেড মানে হচ্ছে মোহাবিষ্ট, মোহগ্রস্ত, ক্ষণিকের জন্য। ইনকরিজিবল মানে হচ্ছে যাকে কারেক্ট করা যায় না। আর কন্টাজিয়াস হচ্ছে ছোঁয়াচে, সংক্রামক, যেমন করোনা। অ্যাডিকটিভ হচ্ছে আসক্তি, নেশা, হ্যাবিচুয়েটেড। তাহলে টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা একটা নেশার মধ্যে আছি, মানে তার বাইরে আমরা বেরিয়ে আসতে পারছি না। টেকনোলজি ক্যান বি অ্যাডিকটিভ,
অ্যান্ড পিপল সিম টু বি মোর অ্যাটাচ, অনেক বেশি অ্যাটাচ হয়ে গেছে টু স্ক্রিনস দেন এভার বিফোর। অপশন ডি। 12 নম্বর দেখব, গ্রুপ অফ ওয়ার্ডস সামথিং হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, যেটা বোঝা যাচ্ছে না, বোঝা যায় না। গ্রুপ অফ ওয়ার্ডস কী হবে, মানে এক কথায় কী হবে, ইলেজিবল, ইনফলিবল, ইনএক্সপ্লিকেবল, ইনকমপ্রিহেনসিবল। মানেগুলো বলে দিই। ইনকমপ্রিহেনসিবল মানে হচ্ছে আনক্লিয়ার, আনক্লিয়ার, অস্পষ্ট। ইনএক্সপ্লিকেবল মানে হচ্ছে যাকে এক্সপ্লেইন করা যায় না। ইনফলিবল মানে হচ্ছে যাকে সংশয় করা যায় না। আর ইলেজিবল হচ্ছে যার হ্যান্ডরাইটিং পড়া যায় না। ঠিক আছে, তাহলে সামথিং হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, যেটা বোঝা যাচ্ছে না, সেটা কী হবে, ইনকমপ্রিহেনসিবল মানে আনক্লিয়ার, মানে অস্পষ্ট। অপশন ডি। 13 নম্বর, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। চ্যালেঞ্জ দেখো, CHALL নেই এখানে, এটা কাটা। তারপরটা দেখো, CHALLAN বলেছে, AN হবে না, EN হবে, এটাও ভুল, এটাও ভুল। তো সঠিক কি, CHALLENGE। অপশন বি। 14 নম্বর দেখব, গ্রুপ অফ ওয়ার্ডস সামথিং হুইচ ইজ ফিট টু বি ইটেন, মানে কিছু একটা যে এটা খাওয়ার যোগ্য, ফিট টু বি ইটেন, খাওয়ার যোগ্য। টেস্টি, আনপ্যালেটেবল, এডিবল আর ডিলিশিয়াস। টেস্টি মানে হচ্ছে সুস্বাদু, আনপ্যালেটেবল মানে হচ্ছে বিস্বাদ বা অরুচিকর, এলিজেবল মানে হচ্ছে ভোজ্য, ভক্ষণীয় বা ভোজন করার যোগ্য, ফিট ফর কনজামশন মানে যেটা বাসি নয়, খারাপ নয়, খাওয়া যায়, তা সেটা হচ্ছে এডিবল। আর ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। তাহলে টেস্টি, আনপ্যালেটেবল আর ডিলিশিয়াস এগুলো স্বাদ সম্পর্কে বলছে, কিন্তু আমাদের কি বলছে, সামথিং হুইচ ইজ ফিট টু বি ইটেন, যেটা খাওয়ার যোগ্য, সেটা কি, এডিবল। অপশন সি। মানে এডিবল মানে হচ্ছে ভক্ষণীয়, ভক্ষণযোগ্য, ফিট ফর কনজারভেশন, এটা খারাপ নয়, বাসি নয়, খাওয়া যায়। অপশন সি। ঠিক আছে। 15 নম্বর, ফিল ইন দ্য গ্যাপস, হোয়াট এ ড্যাশ হলিডে। 4টে অপশন, মোমেন্টাস, মেমোরেবল, মোমেন্টারি, ইমর্টাল। ইমর্টাল মানে হচ্ছে অমর, আর মোমেন্টারি মানে হচ্ছে টেম্পোরারি, মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, থিঙ্ক টু বি রিমেম্বার, থিঙ্ক টু বি রিমেম্বার। আর মোমেন্টাস মানে হচ্ছে ইম্পর্টেন্ট, মোমেন্টাস মানে ইম্পর্টেন্ট। আর মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, থিঙ্ক টু বি রিমেম্বার। আর মোমেন্টারি হচ্ছে টেম্পোরারি। তোমরা একটু কষ্ট করে বুঝে নিও, TEMPORARY, এখানে লেখার জায়গা নেই তো, তাহলে আর ইমর্টাল মানে হচ্ছে অমর। তাহলে সঠিকটা কী হবে, হোয়াট এ ড্যাশ হলিডে, হোয়াট এ মেমোরেবল হলিডে, স্মরণীয়, থিঙ্ক টু বি রিমেম্বার। অপশন বি, হোয়াট এ মেমোরেবল হলিডে। অপশন বি। 16 নম্বর দেখে নেব, মেরি সুন গেইনড ড্যাশ ইন ইংলিশ। মেরি ইংলিশে গেইন করেছে, কি গেইন করেছে? অপশন দেখো, প্রভিন্সিয়ালিজম, প্রফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আর এমিনেন্সি। প্রভিন্সিয়ালিজম মানে হচ্ছে প্রাদেশিকতা, লোকালিজম, টেরিটোরিয়াল, লোকালিজম। আরেকটা হচ্ছে টেরিটোরিয়াল, আমার লেখার জায়গা নেই বলে আমি একটাই লিখলাম। আর প্রফিসিয়েন্সি মানে হচ্ছে কুশলতা, এক্সপার্ট, এক্সপার্ট। স্কিল, দক্ষ। আর এফিসিয়েন্সি মানে হচ্ছে ক্যাপাবিলিটি, ঠিক আছে, পোটেন্সি, ক্ষমতা। আর এমিনেন্স হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে মেরি ইংলিশে কি গেইন করলো? প্রভিন্সিয়ালিজম মানে প্রাদেশিকতা, এটা তো গেইন করতে পারে না। তাহলে এখানে কী হবে, কুশলতা, প্রফিসিয়েন্সি, এক্সপার্ট, এক্সপার্ট। অপশন বি। স্কিল, অ্যাবিলিটি। অপশন বি।
মেরি সুন গেইন প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, অপশন বি। ঠিক আছে, 17 নম্বর দেখে নেব। fill in the blanks with preposition. He gives everyone dash the class opportunity for practice. সে প্রত্যেককে প্র্যাকটিস করার জন্য ক্লাসের অপরচুনিটি দেয়। তাহলে কি হবে এখানে দেখে বোঝাই যাচ্ছে চারটে অপশন অ্যাট, ইন, অফ আর অন সঠিক হয়ে যাবে অপশন বি, ইন। অপশন বি, হি গিভস এভরিওয়ান ইন দ্য ক্লাস অপরচুনিটি ফর প্র্যাকটিস, অপশন বি। 18 নম্বর, fill in the blanks with preposition. এটাও প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্ক। উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড দ্য এক্সাম রেজাল্ট, ড্যাশে কি বসবে? অ্যাবাউট, ফ্রম, ইন, উইথ, অপশন ডি, উইথ। উই আর হাইলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য এক্সাম রেজাল্ট, অপশন ডি। 19 নম্বর, fill in the blanks with preposition. Please write to me dash this address. প্লিজ রাইট টু মি ড্যাশ দিস অ্যাড্রেস। চারটে অপশন দেখো, আপন, অ্যাট, টু আর অন। তাহলে কি হয়ে যাবে? প্লিজ রাইট টু মি ড্যাশ দিস অ্যাড্রেস মানে হচ্ছে অ্যাট হবে, অ্যাট। রাইট টু মি অ্যাট দিস অ্যাড্রেস, ওকে। আর যদি এরকম বলতো যে সেন্ড দ্য পার্সেল টু অর অ্যাট মাই অ্যাড্রেস, দেখি আমি লেখার চেষ্টা করছি। সেন্ড, SE, দ্য পার্সেল টু অর অ্যাট মাই অ্যাড্রেস, মানে পার্সেলটা আমার অ্যাড্রেসে সেন্ড করো। সেক্ষেত্রে কি হয়ে যাবে? টু হবে না অ্যাট হবে? এক্ষেত্রে তো অ্যাট হলো। তাহলে সেন্ড যখন বলবে সেন্ড দ্য পার্সেল টু আর অ্যাট মাই অ্যাড্রেস, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে টু, ওকে। প্লিজ রাইট টু মি অ্যাট দিস অ্যাড্রেস, এখানে অ্যাড হবে, কিন্তু যখন বলবে সেন্ড দ্য পার্সেল তখন কিন্তু অ্যাড হবে না, ঠিক আছে? তখন হবে টু মাই অ্যাড্রেস, ওকে। 20 নম্বর দেখে নেব। এটাও fill in the blanks with preposition. He was assured by his friend dash every type of help in an emergency. মানে সে তার ফ্রেন্ডের দ্বারা অ্যাসিওর্ড হয়েছিল, নিশ্চিত ছিল সব রকম এমার্জেন্সি হেল্পের জন্য, ঠিক আছে? তাহলে অ্যাসিওর্ডের পরে কি হবে? প্রিপোজিশন কি নেবে? অ্যাসিওর্ড কি প্রিপোজিশন নেয়? অ্যাসিওর্ডের সাথে অলওয়েজ অফ হয়, অ্যাসিওর্ড অফ, ঠিক আছে? অপশন বি, অপশন বি। He was assured by his friend of every type of help in an emergency, ওকে। অ্যাসিওর্ডের পরে সবসময় মনে রাখবে অলওয়েজ অফ বসে। পরের প্রশ্ন দেখে নেব। এরর ইন প্রিপোজিশন, তোমার এররটা কোথায় আছে প্রিপোজিশনের ক্ষেত্রে এটা বলেই দিচ্ছে, তাই 21 থেকে 30 পর্যন্ত এরর রেখেছি আমি তোমাদের জন্য। শি ইজ ব্লাইন্ড টু ওয়ান আই, ব্লাইন্ড টু ওয়ান আই মানে সে এক চোখে অন্ধ, এটাই বলতে চাইছে। তাই এখানে ফল্ট মানে ভুলটা কোথায় আছে, এররটা কোথায় আছে? ব্লাইন্ড ইন হবে, শি ইজ ব্লাইন্ড ইন ওয়ান আই, ব্লাইন্ড ইন। ব্লাইন্ড ইন কখন বসবে জানো? যখন ফিজিক্যাল ডিসঅর্ডার, মানে ব্লাইন্ড ইন বলতে অন্ধত্ব বোঝায়, মানে অন্ধত্বর ক্ষেত্রে তোমাকে ব্লাইন্ড ইন বসাতে হবে। এখানে ব্লাইন্ড টু আছে, ভুল আছে, অন্ধত্বর ক্ষেত্রে ব্লাইন্ড ইন বসাতে হবে। কিন্তু আমরা ব্লাইন্ড টু অন্য ক্ষেত্রে বসিয়ে থাকি। শি ইজ ব্লাইন্ড টু হিজ ফল্ট, দেখি আমি লেখার চেষ্টা করছি। শি ইজ ব্লাইন্ড টু হিজ ফল্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ব্লাইন্ড টুটা বললাম যে এখানে ভুল আছে ব্লাইন্ড ইন, কিন্তু ব্লাইন্ড টু হয়, দেখো শি ইজ ব্লাইন্ড টু হিজ ফল্ট, এটা কখন হবে? যখন সে তার ফল্টটা জানে না, আননোন, তার ফল্টটা সে জানেই না, তখন ব্লাইন্ডের সাথে টু বসবে। কিন্তু যখন অন্ধত্বের কথা বলবে তখন ওয়ান, ব্লাইন্ড ইন ওয়ান আই, ওকে। পরেরটা দেখো, হি ওয়াজ অ্যাকিউজড অর গিলটি উইথ মার্ডার। অ্যাকিউজড অর গিলটি দুইয়ের পরেই কিন্তু অফ বসে।
অ্যাকুইজড অ্যান্ড গিলটি অলওয়েজ টেক দ্য প্রিপোজিশন অফ, ঠিক আছে? তাহলে অ্যাকুইজড উইথ হবে না, অফ হবে। হি ওয়াজ অ্যাকুইজড অর গিলটি অফ মার্ডার। আবার এরকম হতে পারে হি ইজ চার্জড উইথ মার্ডার, হি ইজ অ্যাকুইজড অফ মার্ডার, এর যা মানে হি ইজ চার্জড উইথ মার্ডার এটাও তাই মানে হি ইজ চার্জড উইথ মার্ডার। তাহলে দেখো অ্যাকুইজডের সঙ্গে অফ বসলো, হি ওয়াজ অ্যাকুইজড অফ মার্ডার এর যা মানে হি ইজ চার্জড উইথ মার্ডার এরও এক মানে, কিন্তু চার্জের পরে অফ বসবে না, চার্জের পরে উইথ বসবে, ঠিক আছে? আমার লেখাগুলো বুঝতে হয়তো তোমাদের খুবই কষ্ট হয়, কিন্তু আমি সাথে সাথে মুখেও বলে দিচ্ছি আমার লেখার অতটা সুবিধে নেই এখানে, তাই জন্য একটু এত খারাপ লাগে। তো তোমরা একটু বুঝে নিও কষ্ট করে, হ্যাঁ? আমি তো মুখে বলেই দিচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখব। হি ওয়ান্টস টু গেট রিড ফ্রম হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর কাছ থেকে মুক্তি পেতে চাইলো। তার রিডের পরে ফ্রম বসবে না, রিড অফ, রিড অফ মানে হচ্ছে মুক্তি, রিড অফ, রিড অফ, ঠিক আছে? আরেকটা কথা মানেও মুক্তি হয়, তা সেটা হচ্ছে ওয়ার্ড অফ, এর মানেও কিন্তু মুক্তি, তবে এক্ষেত্রে ডবল এফ বসবে আর রিডের ক্ষেত্রে সিঙ্গেল এফ বসবে। হি ওয়ান্টস টু ওয়ার্ড অফ ফ্রম হিজ ফ্রেন্ড, সেক্ষেত্রে ডবল এফ, তার মানেও মুক্তি। হি ওয়ান্টস টু রিড অফ হিজ ফ্রেন্ড, এখানে সিঙ্গেল এফ, এর মানেও মুক্তি, ঠিক আছে? তাহলে রিড ফ্রম হবে না, ওটা ভুল আছে, রিড অফ হবে। পরবর্তী প্রশ্ন, ওপেন দ্য বুক অন পেজ 20। যখন পেজ 20 বলছে, এক্স্যাক্ট পেজ নাম্বার বলছে, তখন কিন্তু অন হবে না, অ্যাট হবে। ওপেন দ্য বুক অ্যাট পেজ 20। পরবর্তী প্রশ্ন, হি কেম উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হচ্ছে একটা ফ্রেজ, এর মনে হচ্ছে লটবহর, মালপত্তর, হ্যাঁ? তো এর সাথে কখনো উইথ হয় না, হি কেম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, উইথ হবে না। ওকে, তারপরে দেখো 26 নম্বর প্রশ্ন, স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ। এটা সবাই পারবে, ইনজুরিয়াস ফর হয় না, ইনজুরিয়াস টু হয়, টু হেলথ, ঠিক আছে? ইনজুরিয়াস ওয়ার্ড অলওয়েজ টেক্স দ্য ফিক্সড প্রিপোজিশন টু, ইনজুরিয়াসের পর অলওয়েজ টু হয়, ফর হবে না, ঠিক আছে? এরপর আমরা 27 নম্বর দেখে নেব। দ্য ট্রাভেলার ওয়াজ সিটিং আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি। এখানে কোথায় ভুল আছে দেখো, আমরা যদি বলতাম আন্ডার দ্য ট্রি সেক্ষেত্রে ঠিক ছিল, কিন্তু যখন আমরা শেড বলছি, শেডের তলায়, তো সেক্ষেত্রে আন্ডার দ্য শেড হয় না। কেউ ছায়ার নিচে বসতে পারে না, ছায়ার মধ্যে ছায়াতে বসে, ছায়ার নিচে বসতে পারে না। গাছের নিচে বসা যায়, গাছের নিচে আন্ডার দ্য ট্রি ঠিক আছে, কিন্তু আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি মানে ছায়ার নিচে বসা যায় না, ছায়াতে বসে, ঠিক আছে? তাহলে আচ্ছা, তাহলে দ্য ট্রাভেলার ওয়াজ সিটিং আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি হবে না, ইন দ্য শেড অফ দ্য ট্রি হবে, ঠিক আছে? ইন, ইন দ্য শেড অফ দ্য ট্রি। কিন্তু যদি শেডের কথা না বলতো সেক্ষেত্রে আমরা বলতেই পারতাম আন্ডার দ্য ট্রি, কিন্তু যেহেতু শেডের কথা বলছে সেক্ষেত্রে হয়ে যাবে ইন দ্য শেড অফ দ্য ট্রি। 28 নম্বর দেখো, চায়না ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এখানে ভুল কোথায় আছে, চায়না ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া, এখানে ইন হবে না, কেন হবে না বলছি, এখানে হবে টু। কারণ আমরা যদি যখন লিখব যে চেন্নাই ইজ, দেখি চেষ্টা করে লেখার, চেন্নাই ইজ
in or to the south of India আবার যদি লিখি শ্রীলঙ্কার ক্ষেত্রেও শ্রীলঙ্কা ইজ ইন আর টু, তারপরটা তো আমার লেখার জায়গা নেই, ইন আর টু সাউথ অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে কী হবে, চেন্নাইয়ের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে ইজ, চেন্নাই ইজ ইন দ্য সাউথ অফ ইন্ডিয়া। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে কী হবে, শ্রীলঙ্কার ক্ষেত্রে কিন্তু ইন হবে না, চেন্নাইয়ের ক্ষেত্রে টু হবে না, শ্রীলঙ্কার ক্ষেত্রে ইন হবে না, টু হবে। কারণ কি, চেন্নাই হচ্ছে ভারতের মধ্যে, দুটো মানে দেখো, চেন্নাই ভারতের দক্ষিণে, শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে, কিন্তু চেন্নাই যেহেতু ভারতের মধ্যে সেক্ষেত্রে হয়ে যাবে ইন, ঠিক আছে। আর শ্রীলঙ্কা যেহেতু ভারতের মধ্যে নয় সেক্ষেত্রে হয়ে যাবে টু। একই সেন্টেন্স, শ্রীলঙ্কার ক্ষেত্রে টু হয়ে যাবে আর চেন্নাইয়ের ক্ষেত্রে ইন হয়ে যাবে। তাই এখানে চায়না যেহেতু ভারতের মধ্যে নয়, চায়নার ক্ষেত্রে টু হয়ে যাবে, ইন হবে না, ঠিক আছে, বোঝা গেল। 29 নম্বর দেখব, হি ওয়াজ অ্যাবজর্বড উইথ হিজ স্টাডিজ, সে তার স্টাডিতে নিমগ্ন। অ্যাবজর্বডের পরে উইথ হবে না, ইন হবে, অ্যাবজর্বড ইন মানে পড়াশোনায় মগ্ন, অ্যাবজর্বড ইন। বা যদি বলতে এনগ্রসড, এটাও তাই, পড়াশোনায় মগ্ন, এক্ষেত্রেও ইন বসবে। আবার যদি বলতে ইনভলভড, আমি আর লিখলাম না, সেক্ষেত্রেও ইন হতো, তাহলে অ্যাবজর্বডের পরে উইথ হবে না, ইন বসবে। পরেরটা দেখব 30 নম্বরেরটা, শি ওয়াজ অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল। তো দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিক আছে, আমরা প্রায়শই এরকম বলে থাকি অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, কিন্তু কখনোই তা হয় না, অ্যাডমিটেডের পর ইন হবে না, অ্যাডমিটেড হচ্ছে টু, অ্যাডমিটেডের পর টু। যখন কোনো স্কুলে ভর্তি বা হসপিটালে ভর্তি সেক্ষেত্রে অ্যাডমিটেড টু। আবার কখনো কখনো অ্যাডমিট অফ হয়, এটা কোন ক্ষেত্রে হয়, অ্যাডমিট অফ কনফেস করার ক্ষেত্রে, কনফেস। কিন্তু যখন হসপিটালে ভর্তি আছে বা স্কুলে ভর্তি সেক্ষেত্রে অ্যাডমিটেড টু, ইন দ্য হসপিটাল হবে না, অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, শি ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটের 30টা প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর একটু শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যেতে পারো, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওকে। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবগারি কনস্টেবলের ইংলিশ ক্লাসের প্লেলিস্ট লিঙ্ক। এছাড়াও আমার চ্যানেলে কিছু ইংলিশ ক্লাস করানো হয়েছে এবং হচ্ছে, সেগুলো তোমরা দেখবে, সেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।